চুপচাপ একটি সফর, খুব বেশি ঘোষণা নেই, খুব বেশি প্রচারও নেই। কিন্তু পরে যখন জানা গেল তুরস্কের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করে গেছে, তখন প্রশ্নটা আর ছোট থাকছে না। বাংলাদেশ কি শুধু ড্রোন কিনতে যাচ্ছে, নাকি আরও বড় কিছু শুরু করতে চাচ্ছে? আর এখানে শুরু হচ্ছে আসল আলোচনা। কয়েকদিন আগে তুর্কির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা হয়নি। এটাই প্রথম বড় সংকেত, কারণ প্রতিরক্ষা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই প্রচার পায় না, বিশেষ করে যখন সেখান থেকে প্রযুক্তি সক্ষমতা, ভবিষ্যৎ অংশীদারিত্ব আর আঞ্চলিক বার্তা। এরপর বিভিন্ন আঞ্চলিক রিপোর্ট উঠে আসে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উন্নত ড্রোন নিয়ে আলোচনা হয়েছে। কিছু প্রতিবেদনে এমনও বলা হয়েছে, শুধু কেনা নয়, ভবিষ্যতে বাংলাদেশের ড্রোন উৎপাদন বা অন্তত অ্যাসেম্বলি বা রক্ষণাবেক্ষণ অবকাঠামো নিয়েও কথা হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, কোন মডেল, কত ইউনিট, কি শর্তে বা প্রযুক্তি হস্তান্তর কত দূর, এসব বিষয়ে এখনও পূর্ণাঙ্গ সরকারি নিশ্চিতকরণ প্রকাশ্যে নেই। কিন্তু প্রকাশ্যে নিশ্চয়তা না থাকলেও আলোচনার দিকটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ড্রোন আজ শুধু নজরদারি যন্ত্র নয়, এটা এখন যুদ্ধক্ষেত্রে চোখ, সীমান্তের সেন্সর, সাগরের পর্যবেক্ষক আর অনেক ক্ষেত্রে সরাসরি আঘাত করার প্ল্যাটফর্ম। যে দেশ এই প্রযুক্তি ভালোভাবে ব্যবহার করতে পারে, সে দেশ প্রতিরক্ষা পরিকল্পনা এক ধাপ এগিয়ে যায়। কিন্তু এখানে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ যেহেতু তুরস্কের দিকে তাকাবে, এর উত্তর শুধু প্রযুক্তিতেই নয়, রাজনীতিতেও রয়েছে। তুরস্ক গত এক দশকে প্রতিরক্ষা শিল্পে নিজেদের অবস্থান তুলে ধরেছে, যেখানে তারা পশ্চিমা সরঞ্জাম তুলনামূলক কম খরচে দ্রুত সরবরাহযোগ্য এবং অনেক ক্ষেত্রে যুদ্ধক্ষেত্র সীমিত সিস্টেমে অফার করতে পারে। আরও বড় বিষয় হলো, তুরস্ক অনেক সময় শুধু বিক্রি করে না, অংশীদারিত্বের কথাও বলে। এটা থেকে যে উন্নয়নশীল দেশের বড় আকর্ষণ। বাংলাদেশের দিক থেকেও বিষয়টি নতুন নয়। ঢাকা অনেক দিন ধরেই প্রতিরক্ষা সক্ষমতা বিষয়ে আধুনিক করার চেষ্টা করছে। স্থল, নৌ এবং আকাশ তিন ক্ষেত্রেই ধীরে ধীরে সক্ষমতা বাড়ানোর আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে উন্নত ড্রোন মানেই শুধু নতুন অস্ত্র নয়, মানে নজরদারি বাড়ানোর, সাগর সীমানার মনিটর করা, সীমান্ত পর্যবেক্ষণ করা, দুর্যোগ পরিস্থিতি তথ্য সংগ্রহ করা। এর প্রয়োজন হলো দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করা। কিন্তু আন্তর্জাতিক রিপোর্টে তুরস্কের বাইরাক্তার আকিঞ্চি ধরনের নাম উঠেছে। এ ধরনের ড্রোন সাধারণ নজরদারির ইউভিএ এর চেয়ে অনেক বেশি সক্ষম। দীর্ঘ সময় আকাশে থাকতে পারে, বড় লোড বহন করতে পারে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নির্ভুল আঘাত হানার সক্ষমতাও থাকতে পারে। অন্যদিকে কিজিলেলমার মতো আরও উন্নত প্ল্যাটফর্ম নিয়েও কিছু মিডিয়া আলোচনা রয়েছে। তবে বাস্তব বিশ্লেষণে একটা কথা মনে রাখতে হবে, এ ধরনের উচ্চ স্তরের সিস্টেম নিয়ে আলোচনা আর বাস্তব ডেলিভারি এক জিনিস নয়। অনেক সময় নাম ঘেরা কিন্তু চূড়ান্ত চুক্তি হয় ভিন্ন পর্যায়ে। এই জায়গাটাতেই এখন সবচেয়ে বেশি নজর রয়েছে, কারণ যদি বাংলাদেশ সত্যি তুরস্কের সঙ্গে ড্রোন সহযোগিতায় এগোয়, তাহলে প্রশ্ন শুধু কি কিনছে তা নিয়ে নয়। প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভবিষ্যতে যুদ্ধ নিরাপত্তা বাস্তবতাকে মাথায় রেখে নিজেদের সামরিক চিন্তা বদলাচ্ছে, এবং যদি বদলায় তাহলে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে কি থাকবে? আননেমড সিস্টেম। এখানে আরও একটি বড় আলোচনা হলো সম্ভাব্য ড্রোন কারখানা বা স্থানীয় উৎপাদন অবকাঠামো। যদি সত্যি কোনো রূপ পায়, তাহলে তার প্রভাব কেনা বেচার চেয়ে অনেক বড় হবে। কারণ অস্ত্র কেনা এক জিনিস, কিন্তু নিজের দেশে মেইনটেনেন্স, অ্যাসেম্বলি, সফটওয়্যার সাপোর্ট, যন্ত্রাংশ সরবরাহ, অপারেটর প্রশিক্ষণ, এমনকি ভবিষ্যতে স্থানীয়করণ, এগুলো সম্পূর্ণ ভিন্ন স্তরের কৌশলগত অগ্রগতি। এর মানে বাংলাদেশ কেবল ক্রেতা হয়ে থাকবে না, ধীরে ধীরে একটি প্রতিরক্ষা ইকোসিস্টেমের অংশ হতে পারে। আপনার কি মনে হয় এটা শুধু ব্যবসায়িক সম্পর্ক, নাকি এর পেছনে আরও বড় কৌশল রয়েছে? এখন আসি ভারতের দৃষ্টিকোণে। ভারতীয় মিডিয়ার এই সম্ভাব্য বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক কিছু নয়। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে যে কোনো পরিবর্তন দিল্লির অবশ্যই পর্যবেক্ষণ করবে, বিশেষ করে যদি সেখান থেকে উন্নত নজরদারি ড্রোন, দীর্ঘ পাল্লার সেন্সর বা ভবিষ্যৎ প্রযুক্তির অংশীদারিত্ব। তবে এখানে অতিরঞ্জন না করে বাস্তবতা বলা জরুরি। বাংলাদেশের হাতে উন্নত ড্রোন এলেই রাতারাতি আঞ্চলিক শক্তির সমীকরণ উল্টে যাবে, এমনটাই বলা ঠিক হবে না। ড্রোন একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা, কিন্তু এটি একা কোনো দেশের পূর্ণ আকাশ প্রতিরক্ষা হয়ে যায় না। এর জন্য দরকার রাডার নেটওয়ার্ক, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট, স্যাটেলাইট এবং নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা এবং সমন্বিত প্রতিরক্ষা কাঠামো। অর্থাৎ ড্রোন শক্তি বাড়ায়, কিন্তু পুরো সিস্টেম তৈরি করে না। ভারতের নিজেদের ড্রোন সক্ষমতা রয়েছে এবং তার বহু বছর ধরে তা বাড়ানোর চেষ্টা করছে। ইসরায়েলি প্ল্যাটফর্ম, লোইটারিং, মনিশন, নিজস্ব ডেভেলপ, সব দিকেই দিল্লি কাজ করছে।
তাই বাস্তব প্রশ্ন হলো, বাংলাদেশ ড্রোন সংগ্রহ ভারতের জন্য হুমকি বেশি নাকি স্ট্র্যাটেজিক অ্যালার্ট? অনেক বিশ্লেষকরা মনে করছে এটা অত্যন্ত সামরিক চ্যালেঞ্জের চেয়েও বেশি একটি বার্তা। ঢাকা এখন প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহে আরও সক্রিয় এবং বিকল্প উৎস হিসেবে বিবেচনা করছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে, বাংলাদেশ কি শুধু প্রস্তুত প্ল্যাটফর্ম কিনতে চায় নাকি প্রযুক্তি শিখে দীর্ঘমেয়াদী সক্ষমতা করতে চায়? যদি দ্বিতীয়টি সত্যি হয় তাহলে এটি খুব বড় পরিবর্তন, কারণ স্থানীয়ভাবে ড্রোন ইকোসিস্টেমের তৈরি হলে তা সুফল সামরিক ক্ষেত্রের বাইরে গিয়েও পড়তে পারে। এতে এরোনটিক্যাল স্কিল তৈরি হবে, সেন্সর প্রযুক্তি, সফটওয়্যার, ডেটা লিঙ্ক, অটোনমি, মেইনটেনেন্স, ইঞ্জিনিয়ারিং সব খাতে নতুন দক্ষতা তৈরি হতে পারে। অর্থাৎ প্রতিরক্ষা শিল্পে সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত শিল্পভিত্তিও শক্তিশালী হতে পারে। তবে ঝুঁকি রয়েছে। এক উন্নত ড্রোন কিনলেই তা কার্যকর হবে না। প্রশিক্ষিত জনবল, অপারেশনাল ডক্ট্রিন, মিশন প্ল্যানিং এবং সাইবার সুরক্ষা দরকার। দুই বিদেশি প্ল্যাটফর্মের উপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে, বিশেষ করে আপডেট সফটওয়্যার কন্ট্রোল, স্পেয়ার পার্টস বা রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে। 3, যদি স্থানীয় উৎপাদন নিয়ে কাজ শুরু হয় তাহলে আঞ্চলিক প্রতিক্রিয়া বাড়বে, কারণ তখন বিষয়টি আর কিছু ড্রোন কেনা থাকবে না, সেটা হয়ে উঠবে একটি উদীয়মান প্রতিরক্ষা শিল্প সক্ষমতা। আন্তর্জাতিক পর্যায়ে এই সম্ভাব্য সহযোগিতাকে অনেকেই বড় ছবির অংশ হিসেবে দেখছেন। তুরস্ক এখন এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যে বিভিন্ন অঞ্চলে প্রতিরক্ষা বাজারে বাড়াচ্ছে। বাংলাদেশও দীর্ঘদিন ধরে কৌশলগত ভারসাম্য বজায় রেখে সম্পর্ক পরিচালনা করছে। চীন, ভারত, পশ্চিমা দেশ, রাশিয়া সব পক্ষের সঙ্গে বাস্তব ভিত্তিক কাজ করছে। এখন যদি তুরস্ক এই তালিকায় আরও গভীরভাবে ঢুকে যায় তাহলে সেটি শুধু নতুন সরঞ্জাম নয়, নতুন কূটনৈতিক পরিসরও তৈরি করবে। কিন্তু এখানে আবেগ নয়, বাস্তবতা দেখা জরুরি। ড্রোন কেনা মানে সঙ্গে সঙ্গে প্রতিরোধ হয়ে যাওয়া নয়, বরং এর প্রকৃত মূল্য নির্ভর করবে বাংলাদেশ কিভাবে এগুলোকে নিজেদের প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করবে। এগুলো কি শুধু প্রতীকী শক্তি নাকি বাস্তবে সার্ভিলেন্স, মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস, বর্ডার মনিটরিং, ডিজাস্টার ইন্টেলিজেন্স এবং ডিটারেন্সের অংশ হবে? এটাই মূল উত্তর। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো জনমত। বাংলাদেশ এমন কোনো প্রতিরক্ষা খবর উঠলে সাধারণত দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একদল এটাকে প্রয়োজনীয় আধুনিকায়ন হিসেবে দেখে, অন্য দল প্রশ্ন তুলছে খরচ, অগ্রাধিকার, স্বচ্ছতা এবং বাস্তব ব্যবহার কি। এই প্রশ্নগুলোর অস্বাভাবিক নয়, কারণ প্রতিরক্ষা বিনিয়োগ বড় সিদ্ধান্ত এবং এর ফলাফল কেবল সামরিক ঘটনা নয়, রাষ্ট্রীয় নীতিতেও প্রভাব ফেলে। আবার ভারতীয় গণমাধ্যমে অতিরিক্ত আলোচনারও একটা মানে রয়েছে, সেটা হলো বাংলাদেশকে এখন আর কেবল ছোট পরিসরে নিরাপত্তা খেলোয়াড় হিসেবে দেখা যাচ্ছে না। ঢাকার প্রতিরক্ষার সিদ্ধান্ত এখন আঞ্চলিক পর্যায়ে লক্ষ্য করা হচ্ছে। এখন পুরো নজর দুটি জায়গায়। ঢাকা কি সিদ্ধান্ত নেবে, আর আজকারা কত দূর যেতে প্রস্তুত? পরবর্তী কয়েক সপ্তাহ বা কয়েক মাসে যদি আরও তথ্য সামনে আসে তাহলে বোঝা যাবে এটি কি শুধু সম্ভাবনার খবর ছিল নাকি সত্যি বড় কৌশলগত পরিবর্তন। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের জন্য এটি কি প্রয়োজনীয় প্রতিরক্ষা আধুনিকায়ন নাকি দক্ষিণ এশিয়ার নতুন এক স্ট্র্যাটেজিক বার্তা? কমেন্টে আপনার বিশ্লেষণ অবশ্যই জানাবেন।